আমি ভয়ে একটা ঢোক গিলে বললাম, আপনাকে আপনার মায়ের দিব্যি, একদম ফেলবেন না। শাওন ভ্রু কুঁচকে বললেন, হোয়াট? আমি এদিক ওদিক তাকিয়ে বললাম, আমাকে নামান। আমার কথা শেষ হতে না হতেই সুইটি এসে কেবিনে ঢুকলো। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম, সাথে শাওনও তাকালো। আমাদের এভাবে দেখেই সুইটি প্রথমে শাওনের দিকে তাকিয়ে তারপর আমার দিকে রেগে তাকিয়ে বলল, এই অবস্থায় আমার মনে হয় কোল থেকে নেমে পড়া উচিত। না জানি সতীনটাও কি না আমাকে টর্চার শুরু করে, কারণ গ্রামে একবার দুই মহিলার সেই পরিমাণে চুল টানাটানি হয়েছিল। দুই মহিলার এই চুল টানাটানির কারণ ছিল এক পুরুষ, যিনি কিনা ওদের মধ্যকার একজনের স্বামী আর অন্য মেয়েটার প্রেমিক। মারামারিতে যদিও বউটাই জিতেছিল, তবে সেই মহিলার এক পা ল্যাংড়া হয়ে গিয়েছিল আর অন্য মেয়েটার এক চোখ কানা হয়ে গিয়েছিল। আমি বাবা ল্যাংড়া হয়ে এক পা নিয়ে বাঁচতে পারবো না। আমি নামার জন্য চেষ্টা করলাম, কিন্তু শাওন সুইটির দিকে গম্ভীরভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে আমাকে ধরেই রইল। আমি মনে মনে বললাম, এখন এটা আবার কেমন বিপদ? গরিলাটা কি ওই মেয়েকে দিয়ে আমাকে ল্যাংড়া বানিয়ে ছাড়বে নাকি? আমি কিছু বলার জন্য মুখ খুলতেই শাওন সুইটিকে বলল, নক করে পারমিশন নিয়ে ঢুকতে বলেছিলাম, তাই আমার মুখের কথা মুখেই রয়ে গেল। সুইটি রেগে অনেক জোরে দরজা অফ করে দিয়ে চলে গেল। আমি সুইটির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। তারপর আস্তে আস্তে শাওনের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বললাম, এখন আমার কি হবে? আমার পা থাকবে তো? শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে আমাকে কোল থেকে নামিয়ে দিল। আমি রেগে গজগজ করে বললাম, একটু আগে নামাতে বলেছিলাম, এখন নামাননি কেন? শাওন কিছু না বলে নিজের চেয়ারের দিকে যেতে লাগলো। আমি বলে উঠলাম, কি করতে যাচ্ছেন আপনি এখন? শাওন চেয়ারে বসতে বসতে বলল, মানে? ইচ্ছা করলো আমি যে আপনার বাপের মাথা। মানে 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 করতেই থাকে, আবার আমাকে বলে গাধা, নিজেই তো গাধা। আমি বইটা নিয়ে চেয়ার টেনে কাচের দেয়ালের সামনে বসলাম। রাগ লাগছে অনেক, তাই বই খুলে পড়তে বসে গেলাম। লাঞ্চের সময় সুমনা আসলো। আজও তিনজন একসাথে খেতে বসলাম। সুমনা খেতে খেতে শাওনকে বলল, আমরা এইবার কোথায় ভ্যাকেশনে গেলে ভালো হবে? শাওন শুধু তাকালো, কিছু বলল না। সুমনা আমার দিকে তাকিয়ে বলল, জানো, আমরা প্রতি বছরে একটা গেট টুগেদার করি, আমাদের সব ইউনিভার্সিটির ফ্রেন্ডরা মিলে। অনেক মজা হয়। কুয়াকাটা গেছি গতবার, অনেক অনেক মজা হয়েছিল জানো মিলা। জল জল চোখে কথাগুলো বলছে সুমনা। আমি শুধু সুমনার কথা শুনছি। এবার সাজেক যাব শিওর। সুমনা চামচ রেখে হাতে তালি দিয়ে বলে উঠল। তারপর শাওনের দিকে তাকিয়ে বলল, তুই কি বলিস? শাওন বলল, ভালো, খারাপ না, জলদিই যাব, মজা হবে। মিলা, তোমাকেও নিয়ে যাব। শাওন আমার দিকে তাকালো। আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলাম। আসলে আমি সাজেকে এর বিষয়ে ভ্রমণ কাহিনী খবরের কাগজে, এমনকি বইয়েও পড়েছি। এছাড়া আরও অনেক জায়গার বিষয়ে পড়েছি। সাজেক অনেক সুন্দর জায়গা জানি, তাও আমি কি বলবো বুঝতে না পেরে সুমনার দিকে হাসি মুখে তাকিয়ে রইলাম। অফিস শেষে ফেরার পথে প্রতিদিনের মতো আজও গাড়িতে বসে বন্ধ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। আজ আকাশে চাঁদ মামাকে দেখা যাচ্ছে না, তারাগুলো জ্বলজ্বল করছে। খানিক বাদেই জ্যামে পড়লাম। ঢাকাতে এই একটাই সমস্যা, জ্যাম আর জ্যাম, বিরক্ত লাগছে। হঠাৎ আমার রাস্তার পাশের একটা জিনিসে নজর পড়ল। আমি ফট করে নিজের সিট বেল্ট খুলে সজোরে ধাক্কা দিয়ে গাড়ির দরজাটা খুললাম। যাক, কুমড়ো খেয়ে গায়ে জোর বেড়েছে। শাওন ওর পাশে থাকা কাচের জানালার দিকে তাকিয়েছিল। আমাকে ফট করে গাড়ির দরজা খুলতে দেখে চমকে আমার দিকে তাকালো। তারপর ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা তোমার? কোথায় যাচ্ছ? আমি গাড়ি থেকে নামতে নামতে বললাম, এখনই আসছি। শাওন বলল, হেই, কোনো রকম স্ট্রিট ফুড খাওয়া চলবে না এখন। শাওনের কথায় শেষ হবার আগেই আমি ফুটপাতের কাছে চলে এসেছি। শাওন রেগে তাকিয়ে আছে, গাড়ি থেকে নামতেও পারছে না। আমি গিয়েই আবার কিছুক্ষণের মধ্যে ফিরে এলাম। সাথে করে একটা ছোট কুকুরের বাচ্চা নিয়ে আসলাম। বাচ্চাটা দেখতে সাদা, তার উপর অনেক হালকা কমলা রং রয়ে গেছে।
কমলাও না ঠিক, কেমন রং তা বর্ণনার বাহিরে, কিন্তু অনেক সুন্দর। আমি গাড়িতে উঠে বসতে বসতে হাসি মুখে বললাম, সুন্দর না? শাওন থমকে তাকিয়ে আছে। আমি কুকুরটাকে আদর করতে ব্যস্ত হয়ে গেলাম। শাওন ভ্রু কুঁচকে বলল, রাস্তা থেকে এটাকে নিয়ে এসেছো, এটা কার না কার জানো? আমি বললাম, যারই হোক, এখন আমার। তার চেয়ে বড় কথা হলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা কারো হবে বলে মনে হয় না। আমি আমার মুখে একটা উজ্জ্বল হাসি নিয়ে পাপ্পিটাকে আদর করতে লাগলাম। পাপ্পিটাও আমাকে পেয়ে অনেক খুশি। শাওন একবার আমার দিকে আর একবার পাপ্পিটার দিকে তাকিয়ে বলল, এটাকে আমি আমার সাথে রাখবো না। আমি শাওনের দিকে চোখ পাকিয়ে বলে উঠলাম, এটা এমনিও আপনার সাথে থাকবে না, এটা আমার সাথে থাকবে। শাওন রেগে বলে উঠল, আমার বাসা আমি বুঝবো। আমি কুকুরটার দিকে মনোযোগ দিয়ে বললাম, পিসামণি বলেছে বাসা অর্ধেক আমার অর্ধেক আপনার। তারপর শাওনের দিকে তাকিয়ে বললাম, আপনার এই নিরীহ প্রাণীটাকে নিয়ে সমস্যাটা কোথায়? আমার পছন্দ না এসব, সো আমি যা বলেছি সেটাই তুমি শুনবে। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, ভালো কোনো জিনিসটা আপনার পছন্দ? তার চেয়ে বড় কথা, আমার ভালো লাগা কোনো জিনিসটা আপনার পছন্দ। শাওন ভ্রু কুঁচকে বলল, তোমার ফালতু পছন্দের সাথে আমারটার মিল থাকবেও না। আমি সামনের দিকে তাকিয়ে বললাম, নিন চলুন, সামনের গাড়িগুলো তো যাচ্ছে চলে। শাওন আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পিছনের গাড়িগুলো হর্ন বাজাচ্ছে, তাই রেগে আমার দিকে কটমট করে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমেই শাওন বলল, আমি এটা আমার বাসাতে রাখবো না, সো এটা বাহিরে ফেলে তারপর আসবা। আমি কুকুরের বাচ্চাটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বললাম, মোটেও এটাকে আমি ফেলবো না। শাওন রেগে এক পা এগিয়ে আসতেই আমি জলদি হেঁটে চলে আসলাম। শাওনের কুকুরের বাচ্চাটাকে পছন্দ হচ্ছে না, কেন আমি বুঝতে পারছি না। লিফটে উঠে আমার দিকে রেগে তাকালো। আমি বুঝতে পেরেও না বোঝার ভান করে কুকুরের বাচ্চাটার দিকে মনোযোগ দিলাম। যাক, অনেক কষ্টে ঘর পর্যন্ত আনতে পারলাম। এনেই ওকে আমার সোফায় বসিয়ে দিলাম। শাওন বিরক্তির সাথে নিজের রুমে চলে গেল। এই ছোট্ট পাপ্পিটার একটা নাম তো দেওয়াই দরকার। কি নাম দেওয়া যায়? এটা ছেলে নাকি মেয়ে তাও তো জানি না। আপাতত ওর নাম স্নোবেল রাখি। হ্যাঁ, এটাই সুন্দর নাম। আমি ওর এক পা ধরে নাড়িয়ে বলে উঠলাম, তোর নাম স্নোবেল, বুঝলি? এই নামে ডাকলেই যে প্রান্তে থাকিস চলে আসবি। স্নোবেল আমার হাত চাটতে লাগলো। আমি খুশি হয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। শাওন ফ্রেশ হয়ে বেরিয়ে কিচেনের দিকে গেল, মনে হয় ডিনার রেডি করবে। আমি স্নোবেলকে নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ওকে বাথরুমের সামনে রেখে ফ্রেশ হতে ঢুকলাম। স্নোবেল দরজার কাছে বসে লেজ নাড়তে লাগলো। আমি বের হবার সাথে সাথে আমার কাছে দৌড়ে এলো। যাক, এখন এই বাড়িতে আমার আর একা একা লাগবে না, এখন কেউ তো আছে আমার নিজের। শাওন ডাইনিংয়ে খাবার রেডি করে বসে পড়ল। আমি ডাইনিংয়ে বসতে বসতে চিন্তা করতে লাগলাম যে স্নোবেলকে কিসে খেতে দেব। ভেবেই কিচেনের দিকে গেলাম। স্নোবেলও পিছন পিছন রওনা দিল। শাওন অত্যন্ত বিরক্তির সাথে কুকুরটার কার্যক্রম দেখছে। এমন মনে হচ্ছে যেন কুকুরটা ডেইলি মেনুতে শাওনের কলিজা খেতে চেয়েছে। আমি একটা বাটি নিয়ে ডাইনিংয়ে এলাম। শাওন ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, এটা কিসের জন্য? আমি বললাম, স্নোবেল খাবে এটাতে। বলেই আমার প্লেট থেকে ভাত নিয়ে মাছের ঝোল আর মাছ দিয়ে ভাত মাখতে লাগলাম। তোমাকে না বলেছি এটাকে বাহিরে ফেলতে? শাওন বলে উঠল। আমি বললাম, পারবো না, এটা আমার সাথেই থাকবে। স্নোবেল লেজ নাড়িয়েই যাচ্ছে। শাওন তুলনামূলকভাবে একটু জোরে বলে উঠল, এটাকে বের করো, না হলে আমি তোমাকে সহ ওকে বের করে দেব। সাথে সাথে স্নোবেল শাওনের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করা শুরু করে দিল। শাওন রাগ মিশ্রিত চোখে স্নোবেলের দিকে তাকালো, আর আমি হাস্য উজ্জ্বল অবাক চোখে স্নোবেলের দিকে তাকালাম। যাক, অবস্থার কোনো পরিবর্তন তো হয়নি, কিন্তু পার্থক্য হচ্ছে এটাই যে আগে শাওন আমার উপর চিল্লাতো, আমি তার উপর চিল্লাতাম, কিন্তু এখন শাওন আমার উপর চিল্লালে আমি সহ স্নোবেলও এখন চিল্লাই। তাছাড়া আরেকটা বিষয় হলো, শাওন আমার দিকে রেগে তাকালে আমি না হয় চুপ হয়ে যাই, কিন্তু স্নোবেল উল্টা দ্বিগুণ চিল্লায়, মানে ঘেউ ঘেউ করে। বাহ, কি
কি জোস একটা জিনিস বাসায় এনেছি ভেবেই খুশিতে নাচতে ইচ্ছা করছে। রাতে ঘুমানোর সময় টি টেবিলে টেনে নিয়ে স্নোবেলকে সেখানে ঘুমাতে দিল। পরের দিন সকালে আর শাওনের সাথে অফিসে গেলাম না। যাবার আর প্রয়োজনও নেই, কারণ আমি আমার সঙ্গী পেয়েই গেছি। সকালে ব্রেকফাস্ট করার সময় একটু ঝামেলা হয়েছিল। স্নোবেলও কুমড়ো পছন্দ করে না। উফ, এই গরিলাটা সত্যি একটা অসহ্য। কষ্ট করে আমিও তো খেলাম, কিন্তু স্নোবেল খেলো না। কি আর করার। পরে ফ্রিজ থেকে মাছ বের করে দিলাম। শাওন তার মতো অফিসে চলে গেল। সে যদিও এখনও বিরক্ত, তাতে আমার অবশ্য কিছু যায় আসে না। আমি তো স্নোবেলকে নিয়ে সারাদিন মজাতেই কাটিয়ে দিলাম। স্নোবেলকে অনেক জিনিস শিখালাম, যেমন আমি আঙ্গুল ঘুরালে ও ঘুরবে, হাত দিয়ে ইশারা করলে কাছে আসবে, আর যে কোনো রুমে বসে হাতে তুড়ি বাজাতেই সাথে সাথে আমাকে খুঁজে আমার কাছে আসবে। এমন অনেক কিছু। আর একটা খুশির বিষয় হচ্ছে, পুরো বাসা হাতিয়ে শেষে শাওনের জিম করার রুমেই ডাস্টবিনেই হলুদ ও নীল পাখি দুইটা পেলাম। সন্ধ্যার দিকে টেলিফোন বেজে উঠল। আমি ফোন তুলে কানে দিলাম। সুমনা ফোন করেছে। মিলা, হ্যাঁ আমি আসছি তোমাকে নিতে, বুঝলে, জলদি রেডি হও। আমি বুঝতে না পেরে বললাম, মানে? সুমনা বলল, আরে বলছিলাম না, আমাদের কোম্পানির অ্যানিভার্সারি পার্টি। ও হ্যাঁ, এজন্যই আমি তোমাকে নিয়ে একবারে পার্টিতে ঢুকবো। শাওন বিজি আজ অনেক। আমি বিব্রত বোধ করে বললাম, আমার যাওয়া কি ঠিক হবে? সুমনা বলল, কেন ঠিক হবে না? নিজের ওয়াইফদের সবাই আনতে পারবে। তার চেয়ে বড় কথা, এই পুরো কোম্পানি চালায় শাওন, তোমার হাজব্যান্ড। তুমি যাবা না তো কে যাবে? আমি মনে মনে বললাম, হাজব্যান্ড না ফাজব্যান্ড সেটা তো আমিও বুঝি না। কি হলো, চুপ কেন? সুমনা বলল, আচ্ছা আমি রেডি হচ্ছি। কলিং বেল বাজতেই আমি এসে দরজা খুলে দিলাম। সুমনা এসেছে। সুমনাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। ও আজ কালো একটা সুন্দর ড্রেস পরেছে। সেটার হাতার দুই পাশে গোল করে ছেঁড়া টাইপ ডিজাইন। সুমনা আমাকে দেখে বলল, এমা রেডি হতে বলেছিলাম না? আমি নিজের দিকে তাকিয়ে বললাম, রেডি তো। আমার পরনে হালকা গোলাপি শাড়ির দিকে তাকিয়ে সুমনা বলল, তোমার কাছে হট কিছু নেই? আমি না বুঝতে পেরে বললাম, হট কিছু মানে? সুমনা মুখটা একটু বাঁকিয়ে কি যেন চিন্তা করতে লাগলো। তারপর বলল, চলো আগে দেখি তোমার কাছে আছেটা কি। ঘরে ঢুকে স্নোবেলকে দেখে সুমনা অবাক হয়ে গেল, আর প্রশ্ন করলো না, এটা কার? আমি হাসি মুখে বললাম, আমার, কাল পেয়েছি। সুমনা চোখ কপালে তুলে বলল, শাওন রাখতে দিয়েছে? ও তো কোনো কিছু পোষা পছন্দই করে না। আমার বাসার বিড়ালটাকেও পছন্দ করে না। আমি বললাম, মোটামুটি যুদ্ধ করে রেখেছি। সুমনা বলল, যাক ভালো। চলো তোমার জামা কাপড় কই দেখি। আমি লাগেজ বের করলাম। সুমনা আমার জামা কাপড় লাগেজ দেখে প্রশ্ন করে উঠল, তুমি এখনও লাগেজেই সব রাখো? আমার উত্তরের অপেক্ষা না করেই লাগেজ থেকে শাড়ি বের করে দেখতে লাগলো সুমনা। সেই পিঙ্ক জামাটা কোথায়? সুমনা প্রশ্ন করলো। আমি বলে উঠলাম, ওটা আমি পরবো না। সুমনা একটা নিঃশ্বাস ফেলে বলল, আগে জানলে আমি নিজেই নিয়ে আসতাম জোস জোস ড্রেস, বাট ইটস মাই ব্যাড। যাই হোক, এই লাল শাড়িটা পরো আর সাথে এই লাল ব্লাউজ নাও। বলেই সুমনা আমার হাতে ধরিয়ে দিল। আমি বললাম, কেন, এই পিঙ্কটাতে কি সমস্যা? সুমনা আমাকে বলল, সেটা তুমি বুঝবে না, জলদি করে নাও, বাথরুমে আর চেঞ্জ করে আসো। কিছুক্ষণের মধ্যেই আমি শাড়ি পরে বের হলাম। তারপর সুমনা আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে দিল। ওর হাত ব্যাগে থাকা কি সব দিয়ে আমাকে সাজিয়ে দিল। শেষে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে আমাকে আয়নার সামনে এনে দাঁড় করিয়ে দিল, দিয়ে বলল, হেয়ার ইউ গো। কেমন? আমি নিজেই নিজেকে দেখে অবাক। সুমনা বলল, এটাকে বলে হট, আর তুমি তো এমনিতেই বিউটিফুল। আমি সুমনার দিকে তাকিয়ে বললাম, কেমন কেমন যেন লাগছে। সুমনা চোখ বড় বড় করে বলল, কি পছন্দ হয়নি? আমি সাথে সাথে বলে উঠলাম, না না, পছন্দ অবশ্যই হয়েছে। আসলে আমি এভাবে কোনোদিন সাজিনি। সুমনা হেসে বলল, কিন্তু এখন সাজেছ, তাই চুপচাপ কোনো কথা না বলে চলো, সময় হয়ে যাচ্ছে। আমরা রওনা হলাম। সুমনা একটা বড় হোটেলে এসে গাড়ি পার্ক করলো। আমরা নেমে হোটেলে ঢুকলাম। বিশাল হোটেল। এটার 8 নাম্বার ফ্লোরে পার্টি। অনেক বিশাল একটা হল রুম। রুমের মধ্যে লাল নীল সবুজ এমন আলো।
বেশি কেউ এখনও আসেনি। সুমনা বলল আমরা জলদি আসতে পেরেছি, এখনও আধা ঘন্টার বেশি সময় আছে। তখনই সুমনার ফোন বেজে উঠল। সুমনা বলল শাওন ফোন করেছে, মেবি চলে এসেছে। সুমনা ফোন তুলে বলল হ্যাঁ এসেছিস, ওকে আমরাও চলে এসেছি। সুমনা ফোন রেখে বলল তুমি ঘুরে ঘুরে দেখতে থাকো, আমি ড্রিঙ্কস নিয়ে আসি। আমি শুধু মাথা নাড়ালাম। এই চক্কর মক্কর লাইট আমার একটুও ভালো লাগছে না। আমি এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলাম। এখন অনেকেই এসে পড়েছে। সুমনা আমাকে এতগুলো অচেনা মানুষের মধ্যে রেখে কই যে গেল। আমি এদিক ওদিক তাকিয়ে সুমনাকে খুঁজতে লাগলাম। কোথায় গেল কে জানে। আমি হেঁটে একপাশে সরে এলাম, কারণ অনেকেই আমার দিকে তাকাচ্ছে। নিজেকে এলিয়েন মনে হচ্ছে। হঠাৎ মনে হলো সামনের ছেলেটা আমার দিকে তাকিয়ে এগিয়ে আসছে। আমি একটু থমকে গেলাম। ছেলেটা আমার সামনে এসে দাঁড়িয়ে একটু চিন্তা করেই ভ্রু কুঁচকে বলে উঠল তুমি শাওনের ওয়াইফ। আমি কি বলবো বুঝতে না পেরে চুপ করে রইলাম। ছেলেটা আবার বলে উঠল ইয়া আই এম রাইট, তুমি। তারপর একটা শয়তানি হাসি দিয়ে বলল এজ কত তোমার? দেখে তো অনেক কম মনে হয়। আমি কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইতেই ছেলেটা এসে আবার আমার সামনে দাঁড়িয়ে পড়ল। আমি হকচকিয়ে গেলাম। ছেলেটা আবার সেই হাসি দিয়ে বলল আরে দাঁড়াও দাঁড়াও, আমিও একটু দেখি শাওন শেষ পর্যন্ত সুইটিকে রেখে কাকে বিয়ে করে নিল। বাট দেখতে কিন্তু মন্দ না। সুইটি নাম শুনেই আমি চমকে উঠলাম। এখন এই ছেলে আবার কে? ছেলেটা বলে যেতে লাগলো আরে ভয় পেও না, আমি তোমাকে খেয়ে ফেলবো না। কথা হচ্ছে তুমি এখানে একা কেন? শাওন কোথায়? আমার বিরক্ত লাগছে এখন। কি গায়ে পড়া ছেলে রে বাবা, দেখছে কথা বলতে চাই না তাও জ্বালাচ্ছে। আমি এদিক ওদিক তাকিয়ে সুমনাকে খুঁজতে লাগলাম। ছেলেটা আমাকে বলল তোমার গালে কি হয়েছে? আমি ভ্রু কুঁচকে ছেলেটার দিকে তাকালাম। ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে দিতেই আমি একটু পিছিয়ে গেলাম। তখনই শাওন এসে ছেলেটার হাত ধরে মুচড়ে দিল। আমি হা হয়ে তাকিয়ে রইলাম। আশেপাশে কয়েকজনও তাকালো। ছেলেটা হোয়াট দা বলেই শাওনকে দেখে চুপ হয়ে গেল। শাওন ছেলেটার হাত ছিটকে ছেড়ে দিল। ছেলেটা অন্য হাত দিয়ে নিজের হাতটা চেপে ধরে রেগে বলল হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? শাওন একটা ব্যঙ্গ হাসি দিয়ে বলল এটা আমার প্রশ্ন হওয়া উচিত ছিল যে হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? এখনও চরিত্র ঠিক করতে পারোনি? ছেলেটা রেগে কিছু বলতে গিয়েও আশেপাশে তাকিয়ে আর কিছু না বলেই চলে গেল। শাওন এবার আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল তুমি কি গাধা? নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হয় জানো না? আমি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। এমনি তো অতিরিক্ত কথা বলো, জায়গা মতো এসে মুখের কথা কই যায়? শাওন বলল কি আমি অতিরিক্ত কথা বলি? আমি বলে উঠলাম। শাওন আর কিছু না বলে চলে যেতে লাগলো। আমি হেঁটে এসে শাওনের গায়ের কোটের এক কোণা চেপে ধরলাম। শাওন দাঁড়িয়ে আমার দিকে ঘাড় ঘুরালো। আমি ছেড়ে দিয়ে ভ্রু কুঁচকে বললাম আমিও যাব আপনার সাথে। তারপর শাওনের পিছু পিছু একটা টেবিলে গিয়ে বসলাম। টেবিলটায় ফল সাজানো। একটা ওয়েটার এসে আমার পাশে দাঁড়িয়ে ড্রিঙ্কস নেওয়ার জন্য অনুরোধ করলো। আমি খুশি মনে একটা গ্লাস উঠিয়ে নিয়ে টেবিলে রাখতেই শাওন নিয়ে গেল সেটা। আমি চোখ মুখ কুঁচকে বললাম কি হলো, কি করলেন এটা? নিজেরটা নিজে নিতে পারেন না, আমারটা এদিক দিন। বলেই হাত বাড়াতেই শাওন ড্রিঙ্কসটা অন্য হাতে নিয়ে নিল আর কপাল কুঁচকে বলল হ্যাঁ এগুলো খেয়ে পরে আমার মাথা খাও, সামনে ফল আছে ওগুলোই খাও। আমি মুখ ভেঙচে দিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। উনি গ্লাসটা অন্য একটা ওয়েটারের হাতে ধরিয়ে দিলেন। সুমনা ড্রিঙ্কস আনতে গিয়ে কোথায় গুম হয়ে গেল কে জানে। ভাবতে ভাবতেই সুমনা এসে আমাদের টেবিলেই বসলো। আমি বলে উঠলাম এতক্ষণ কোথায় ছিলে? সুমনা বসতে বসতে বলল আর বলো না, এক ওয়েটারের সাথে ধাক্কা লেগে পুরো ড্রিঙ্কস আমার গায়ে। এজন্য শাওনকে বললাম তোমার কাছে দাঁড়াতে। আমি বললাম ও। আমি শাওনের দিকে তাকালাম। উনি টেবিলে এক হাত ভাঁজ করে রেখে কপাল ধরে আছেন। সুমনা শাওনকে বলল তোর কি বেশি মাথা ধরেছে? তাহলে বাসায় যা। আমি সুমনার দিকে তাকিয়ে আবার শাওনের দিকে তাকালাম। ওনার মাথা ব্যথা। অবশ্য সারাদিন কপাল আর ভ্রু কুঁচকে থাকলে তো হবেই। শাওন ওভাবে কপালে হাত রেখেই বলল আমি ঠিক আছি। সুমনা আমাকে কানে কানে বলল ড্রিঙ্ক করবা? অনেক মজা। আমি কি বলবো বুঝতে না পেরে তাকিয়ে রইলাম। সুমনা আমাকে বলল কি হলো? শাওন সুমনার দিকে তাকিয়ে বলে উঠল ও কোনো রকম ড্রিঙ্ক করবে না।
সুমনা বিড়বিড় করে বলল, শুনে নিল কিভাবে? আমি নিজেও হা হয়ে গেলাম। সুমনা বলল, তাহলে আর কি, এভাবে বসে থেকে তো লাভ নেই, আসো ঘুরে বেড়াই। আমার যদিও ইচ্ছে নেই, কারণ লোকজন কাউকেই চিনি না, তার উপর বখাটের শেষ নেই ঢাকাতে। তাই কি বলে এড়িয়ে যাওয়া যায় খুঁজতে লাগলাম। সামনে পড়ে থাকা ফলগুলো দেখে বলে উঠলাম, আমি কমলা লেবু খাবো। তারপর সামনে থেকে কমলা লেবু নিয়ে খোসা ছাড়াতে লাগলাম। সুমনা বলল, তাহলে থাকো, আমি আসছি। শাওন এখন টেবিলের ওপর 2 হাত রেখে সামনে তাকিয়ে আছে। আমি কয়েকটা কমলা লেবু খুলে নিয়ে ওনার সামনে ধরে বললাম, নিন। শাওন আমার হাতের দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকালো আর বলল, নো নিড। আমি বললাম, নিন নিন, এটা কুমড়োর ছোট ভাই, একটু টক সহ মিষ্টি, মাথা ব্যথাও ভালো হয়ে যাবে। শাওন আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে শুধু শার্ট কথাটা বলে শেষ করতে না করতেই আমি কমলা লেবুর খানিকটা শাওনের মুখে ঢুকিয়ে দিয়ে বললাম, হ্যাঁ জানি, শাট আপ। শাওন অবাক হয়ে তাকিয়ে রইল। আমি ততক্ষণে কমলা খেতে ব্যস্ত। খানিক বাদেই একজন ইংলিশে বকবক শুরু করে দিল, আর কি এই কোম্পানির 14 গোষ্ঠীর কাহিনী বর্ণনা করলো। যা বুঝলাম, বর্ণনার শেষে হালকা মিউজিক ছেড়ে দিল। এমন বোরিং সেলিব্রেশন তো আমি বাপের জন্মে প্রথম দেখছি। অবশ্য কোম্পানির দায়িত্ব কার কাছে দেখতে হবে না, গরিলা একটা। সবাই সবার মতো ব্যস্ত, কিন্তু কয়েকটা মেয়ে বারবার আমার দিকে তাকাচ্ছে, বুঝলাম না কেন। শাওনের মনে হয় মাথা ব্যথা করছে, তাই সে চুপচাপ চেয়ারে বসে টেবিলে হাত রেখে কপাল ধরে আছে। আমি কিছু বললে তো আবার খেপে যাবে, তাই আমি আর চোখে মাঝে মাঝে তাকাচ্ছি, কিন্তু মুখে কিছু বলছি না। যে মেয়েগুলো আমার দিকে তাকিয়েছিল তারা সুইটির কলিগ আর ফ্রেন্ড ছিল। ফ্রেন্ডদের মধ্যে 2-1 এমন থাকে যারা সর্বদা খোঁটা মেরে কথা বলতে ভালোবাসে। তেমনই একজন হলো মিলি। সে সুইটির দিকে এগিয়ে গিয়ে বলে উঠল, শাওনের সাথে ওই মেয়েটা কেড়ে। লিলি খুব ভালো করেই সব জানে, তাও এই প্রশ্ন করলো। সুইটি মুখে একটা হাসি দিয়ে বলল, মানে? লিলি মুচকি হেসে বলল, না আর কি, দেখছি মেয়েটাকে, সত্যি মেয়েটা অনেক সুন্দর, তোর জায়গা নিয়ে নিয়েছে মনে হয়। টিটকারি মারার জন্য যে এই কথাগুলো লিলি বলছে তা সুইটি বুঝলো। মুখের হাসি উবে গেল সুইটের, রীতিমতো রাগে গা জ্বলে যাচ্ছে ওর। লিলি বলল, যাক, নেভার মাইন্ড। একটু পরেই ডিনার নিয়ে সবাই বসলো। তখন সুমনা এসে বসতে বসতে বলল, তুমি তো সারাক্ষণ বসেই রইলে। আমি নিঃশব্দে হাসলাম। ডিনার করার টাইমে শাওনের ফোন বাজলো। শাওন ফোন বের করে দেখে পুরো বন্ধ করে রেখে দিল। সুমনা বিষয়টা বুঝে কিছু বলল না। আমি শুধু আর চোখে তাকালাম। ডিনার শেষে সবাই যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। কয়েকজন এখন আবার একটু ড্রিঙ্ক করছে। আমি আর সুমনা ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে আমি আগেই বেরিয়ে এলাম। আমাদের টেবিলের একটু দূরে দাঁড়িয়ে পড়লাম, কারণ সুইটি শাওনের সাথে কথা বলছে। আমি শাওনের সোজা পিছনে একটু দূরে দাঁড়ানো। সুইটির থেকে কিছু দূরে সেই মেয়েগুলো দাঁড়িয়ে কাহিনী দেখছে। আমি কি হচ্ছে বুঝতে পারলাম না। আমি এসে শুধু এইটুকুই শুনলাম, শাওন সুইটিকে বলল, গেট দ্য হেল আউট অফ মাই সাইট অ্যান্ড নেভার শো আপ অ্যাগাইন। আমি চোখ বড় সড়ো করে চিন্তা করলাম, আমার জন্য বেঁধে গেল নাকি? এখন কি করব? আমার পা থাকবে তো? হঠাৎ সুইটি টেবিলের রাখা 1 গ্লাস পানি নিয়ে শাওনের মুখে মারল। সুমনা সেই মুহূর্তে আমার পিছনে এসে দাঁড়িয়ে হাঁ করে থেকে গেল, আর আমি অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালাম। আশেপাশে যারা যারা ছিল সবাই হাঁ হয়ে গেল। ওই পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর কয়েকজন মুখ ঢেকে হাসছে, আর কয়েকজন হাঁ করে তাকিয়ে আছে। শাওন মুখটা হালকা ঘুরিয়ে নিয়েছিল, পরে আস্তে করে সুইটির দিকে ফিরল। অবশ্যই রেগে গেছে উনি, আমি জানি। আমি তো একদিন মেরেছিলাম, কিন্তু এভাবে ওনার অপমান করা সুইটি ঠিক হচ্ছে না। তাই আমি এগিয়ে গিয়ে অন্য এক টেবিল থেকে একটা মদের গ্লাস তুলে নিয়ে শাওনের সামনে গিয়ে দাঁড়িয়ে সুইটির মুখে মেরে দিলাম। সুইটি অনেক চমকে গেল, আর পরক্ষণেই রাগে জ্বলে আমার দিকে তাকালো। আশেপাশে মানুষদের এখন মুখের হাঁ বড় হয়ে গেল। লিলি ফিক করে নিঃশব্দে হাসলো। আমি আবেগে কাজটা করে তো ফেললাম, কিন্তু এখন চোখ এদিক ওদিক করে চিন্তা করতে লাগলাম। এখন